মাদক ছাড়াও বোধহয় খুনটা আকস্মিক ব্যাপার হতো না। মানে আপনার কি মনে হয়নি স্যার আপনি কোনো শোক দেখেছেন কোথাও কারোর মধ্যে? অবশ্য খানিকটা মিস্টার বণিকের চরিত্রের গুণে, তবে কি জানো তো মানে হ্যাঁ মানে বাড়িতে কেউ ওটা মারা গেলে আফটার অল বাবা দাদা স্বামী তো। একদম স্যার, অদ্ভুত, সবাই যেন হাফ ছেড়ে বেঁচেছে। হয়তো তাই উনি মারা যাওয়ায় হয়তো কারোর জীবনই সেভাবে এফেক্টেড হবে না, ওর আমার একটা ইজি হবে। ইনফ্যাক্ট তুমি যা বললে তাতে এখন আমারও মনে হচ্ছে এই ফ্যামিলির প্রত্যেকজনের একটা ওই মহানাদক ছাড়া এই ভদ্রবাবুকে মেরে ফেলার একটা জোরালো যুক্তি ছিল। খালি বিনা ছাড়া স্যার? আপাত দৃষ্টিতে তাই, তবে কি জানো তো এই সেক্সুয়াল সার্ভিস আর সেক্সুয়াল অ্যাবিউজ এগুলোর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। দেখেন হ্যাঁ। ও গুড ইভিনিং স্যার। আসলে আমার প্রচারের কাজগুলো এদিকে শেষ হলেও আমি ভাবলাম একটু এদিকে ঘুরে যাই যদি এদের কোনো প্রয়োজন পড়ে। ভালোই করেছে, এনাদের যা মানসিক অবস্থা আপনি থাকলে এনাদের ভালোই হবে। আরে অনন্ত, আচ্ছা আমরা যাচ্ছি আর স্যার এসছেন। আচ্ছা ওই লহরীকে বলো আমি বসছি। আপনাদের এদিককার কাজ মোটামুটি কি? হ্যাঁ স্যার, আমাদের এদিকে ইনভেস্টিগেশন তো আপাতত শেষ, আর বাইরে থেকে কিছু খোঁজ খবর আসার আছে সেগুলো আসুক, তারপর তো আবার আসতেই হবে। আসছি স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। লহরীকে বলেছো? হ্যাঁ। কি ব্যাপার, কিছু বলবে নাকি? না মানে ওই এই রজত বাবু তো চলে গেলেন, আসলে আমার এখন এই চাকরিটা। রজত চলে যাওয়ায় তোমার এখানে প্রয়োজনীয়তাটা কিছুটা কমলো বটে, তবে এক কাজ করো না, তুমি একটু এদিক ওদিক কাজকর্ম দেখতে দেখতে থাকো, তারপর না হয় কিছু একটা ভেবে। আর তাছাড়া তোমাকে তো এখন এখান থেকে ছাড়িয়ে দিচ্ছে। না মানে চাকরি আমি পেয়ে যাব, তাহলে অসুবিধা নেই। আসলে এমন একটা ঘোরা ব্যাপার হয়ে গেল। তাতে তোমাকেও দোষ দিচ্ছে না। না মানে এরকম সময় ওই সত্যি কথাটাও তো চেপে রাখতে মন চায় না। মানে কি বলতে চাইছো বলো তো তুমি? না মানে বলছিলাম ওই আপনারা মৌলিক মানুষ, আপনাদের ভালো চাওয়াই আমার কর্তব্য। আবার পুলিশকে বলা উচিত নয়, মানে ওই আইন আদালত বলে তো একটা কথা, তো সেটাও তো আমার কর্তব্য। কি বলতে চাইছো বলো তো তুমি? আসলে বাড়ির ভিতরের সব কথা তো আর পুলিশ জানতে পারবে না। এই যেমন ধরুন গত কয়েকদিন ধরে আমার খুব ঘুমের সমস্যা, কিছুতেই ঘুম আসতে চায় না। আবার আমার ওই ঘরটা ওই যে পেছনে ঢোকার যে রাস্তাটা তার ঠিক তা ঘুম টুম না এলে আমি মাঝে মধ্যে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকি। আর রাতের দিকে আপনি যে মাঝে মধ্যে বাড়িতে আসেন সেও আমার চোখে পড়ে আর কি। এই না না না, আমি তো মনে করি সেটাই স্বাভাবিক। আসলে ওই রজত বাবু তো ছিলেন পঙ্গু মাতা, এদিকে নহরি দিদিমণি অল্প বয়সী সুন্দর, তা মানুষের ওই একটা মানে প্রয়োজন পড়তো থাকে। আমি তোমাকে এক্ষুনি কাম করে না না, সেটা একটু হঠাৎ হয়ে যাবে না, পুরো ব্যাপারটা ভেবে দেখুন। কি করতে চাইছো তুমি? আমাদেরকে ব্ল্যাকমেল করতে চাইছো তুমি? না 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 না, ছি 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 ছি, আমি কি তাই চাই নাকি? আরে ওই যে বললাম আপনারা গরিব মানুষ, আর এদিকে নহরি দিদিমণি খুবই ভালো মানুষ। তাহলে কি দাবিটা কি তোমার? আসলে ওই আমার অনেকদিন ধরে না একটা দোকান দেওয়ার শখ, বুঝলেন? তা তার জন্য তো কিছু মূলধন দরকার। না মানে বলছি ওই বেশি কিছু না, জানেন তো ওই কলকার এজেন্সি এইগুলো, ওই মূলধন সেটা এখন আমি দেবো? দিলে সকলেই ভালো, মানে ওই সব কেচ্ছা টেচ্ছা তো রটাবার আমার কোনো ইচ্ছে নেই। তা বলছিলাম জানেন তো ওই কাল রাত্রিরেও না আমার ঘুম আসছিল, কি একটা শব্দ শুনে উঠে গিয়ে দাঁড়াই, তারপরে দেখি বুঝলেন তো ওই কি একটা আমি ঘাপটি মেরে বেরোচ্ছি, তারপর দেখলাম তাতে কি প্রমাণ হয় অনন্ত? কিছুই না, ভাবছিলাম কালকে কি আপনি পুলিশকে জানিয়েছেন যে আপনি এ বাড়িতে এসেছিলেন? না বলছি যে যদি
না জানিয়ে দেবো। আবার যদি পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে ওই তখন তো সব কিছু একটা খুলে বলাটা আমার কর্তব্য বলে বুঝলি। এই রে আমি না আপনার সাথে একটু পরে আলোচনা করবো, হ্যাঁ? এই এখন আসি। এই যে পেন। পদ্মনাভ, আমি তোমাকে কি ব্যাপার, তুমি আবার আমাকে এখানে এখন ডেকে আনলে কেন? আমি সারাদিন ধরে ভাবছি যে তুমি কখন আসবে। লহরি, আমার এখন মাথা খারাপের মতো অবস্থা। ইলেকশন ক্যাম্পেইন, পার্টি মিটিং, প্রচার, তাছাড়া লহরি এখন এখন আমাদের দুজনকে যত কম একসাথে দেখতে পাওয়া যায় তত কম। কিন্তু পদ্মনাভ, আমায় যে তোমায় কিছু কথা জানাতেই হবে। কাল রাতে যা যা ঘটেছে তার লহরি, কিছু বলো। অনন্ত আমাদের বিষয়ে জানে। ও বলছিল ও নাকি দেখছে কালকে আমাকে এই বাড়ি থেকে বেরোতে আমাকে ব্ল্যাকমেল করছে এই নিয়ে। অনন্ত হ্যাঁ। কি করে? আমি জানি না। ও বলছে কি একটা আওয়াজ শুনে নাকি ও কালকে নেমে এসেছিল, তারপর আমাকে এখান থেকে বেরিয়ে যেতে গেছে। ওকে টাকা না দিলেও পুলিশ সবকিছু বলে দেবে। এখন কি হবে? জানি না, আমাকে একটু ভাবতে হবে। আচ্ছা, তুমি আমায় টাকাটা দেবে? টাকা? না, টাকা ওকে দেওয়া যাবে না। আরে একবার টাকা দিলেও বারবার টাকা চাইতে আসবে, এইভাবে চলে না। আমাকে এখন ভাবতে হবে যে ও সত্যি কথা বলছে নাকি ব্লাফ দিচ্ছে। আর কেউ যে আমার এখানে আসার কথা জানে না সে ব্যাপারে তো আমি নিশ্চিত। ও যদি পুলিশকে বলে দেয় তখন? আচ্ছা, আমি তো বলতে পারি ও মিথ্যে কথা বলছে। প্রমাণ কি? ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, হ্যাঁ পদ্মনাভ, ওই টেবিলে তোমার ফিঙ্গারপ্রিন্ট। পুলিশেরা ভাবছে মোহন আলোকে। এখন যদি অনন্ত পুলিশকে সব বলে দেয় তাহলে পুলিশ তোমার প্রিন্ট দিতে চাইবে। আর তখন ফিঙ্গারপ্রিন্ট, টেবিলে ফিঙ্গারপ্রিন্ট। তাহলে আমাকে স্বীকার করতে হবে। বুঝলে, আমি কালকে এসেছিলাম। হ্যাঁ, আমাকে বলতে হবে আমি রজতের সাথে কিছু আলোচনা করতে এসেছিলাম। আলোচনা হয় মানে আমি কাজের পর মাঝে আসি রজতের সাথে কথা বলতে। কালকেও এসেছিলাম। তো আলোচনা হয়। হ্যাঁ। আর তারপর তুমি চলে যাও। একদম চলে যাই। হ্যাঁ, তখন রজত ঠিকই ছিল। কি সহজ না করি, তখনও রজত একেবারে ঠিকই ছিল। কিন্তু পদ্মনাভ, আমাদের তো পুলিশকে কিছু একটা বলতেই হবে। পুলিশকে তো এটা বোঝাতেই হবে যে খুনটা আসলে মোহন আদব করেছে। মোহনাদক। আরে লহরি, তোমার মাথায় কথাটা কে ঢোকালো বলো তো? হ্যাঁ, লহরি, আমি ভাবতে পারছি না তুমি কি করে রজতের লাশের সামনে দাঁড়িয়ে ওইভাবে কাগজ কেটে গল্প বানিয়ে তুমি পারলে কি করে এইভাবে? আমার মাথা কাজ করছিল না পদ্মনাভ। তখন ওই অঞ্জন উনি বললেন ওনারই আইডিয়া। অঞ্জন বন্দ্যোপাধ্যায়, এটা ওই লোকটার আইডিয়া? আমি তো তোমাকে কাল থেকে এটাই বলার চেষ্টা করছি। উনি যখন ঘরে আসেন তখন ঘরে আর কেউ ছিল না, আমি একা। আর আমার হাতে ওই বন্দুকটা। আর তখন তুমি ওকে দিয়ে এইসব। পদ্মনাভ, লহরি, আমি তো বলেছি আমি তোমাকে বাঁচাবো, তোমার পক্ষে আমি করে দেবো। তুমি আজকে আমার পাল্টে গেছো পদ্মনাভ। কালকে রাতের পর সবকিছুই পাল্টে গেছে লহরি। কিচ্ছু পাল্টায়নি। আমি বলছি কাল রাতে যাই ঘটে থাকুক কাজ আমাদের মধ্যে কিচ্ছু পাল্টায়নি না। আমার তোমার সম্পর্কের কথা হচ্ছে না লহরি, তার থেকে অনেক ইম্পর্টেন্ট কাল রাত থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। জানি, আমি তো অঞ্জন বাবুকে বলেছি যে গুলিটা আসলে আমি করেছি। কি? তুমি একটা সম্পূর্ণ অজানা অচেনা লোককে বলে দিয়েছিলে তুমি গুলি করেছো, আর সেটা শুনে ও তোমাকে এসব করতে সাহায্য করতে রাজি হয়ে গেল। লোকটা কি পাগল নাকি? বোধহয় খানিকটা। কিন্তু ওই রাতে ওই লোকটাই ছিল আমার একমাত্র সহায়। সত্যি, আসলে ওই লহরি বণিকের কথা বোধহয় কোনো পুরুষ মানুষই ফেলতে পারে না। যাই হোক, ঘটনাটা যেহেতু একটা খুন, কাজেই আমাদের ঘটনা তো কোনো ইচ্ছে করে নয় পদ্মনাভ, নেহাতে ঘটনা চক্রে। লহরি, এখন আমাদের আগে যা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমাদের এখন ভাবতে হবে আমরা আগামী স্টেপগুলো কি করে নেব। লহরি, যদি প্রয়োজন হয় পুলিশের কাছে আমি স্বীকার করে নেবো যে খুনটা আমি করেছি। না পদ্মনাভ, কিছুতেই না। লহরি, আমি বুঝতে পারছি ঘটনাটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট। তুমি বন্দুকটার সামনে ছিল, তুমি আগের মাথায় বন্দুকটা তুলেছিলে, আর তখন তুমি বলতে চাইছো
গুলিটা আমি করেছি? আমি তো বলছি দায় আমি নিয়ে নেবো দায়। আমি গুলিটা করিনি পদ্মনাভ। তাহলে কে করেছে? ও তুমি বলতে চাইছো রজতকে খুন আমি করেছি? আমি কাল রাতে আমি কিন্তু গুলির আওয়াজটা পেয়েছিলাম পদ্মনাভ। খানিক বাদে নিচে নেমে এসে দেখি পিছনের দরজা দিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ, আর তারপর এখানে এসে দেখি রজত এখানে। আমি কালকে রাতে এসেছিলাম রজতের সাথে কথা বলতে এসেছিলাম আমাদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে, মানে রজতা তোমার ডিভোর্সের ব্যাপার নিয়ে, যাতে ইলেকশনের পর আমাদের ব্যাপারটা এগোনো ছিল। কিন্তু লবণী আমি যখন ঘরে আসি হি ওয়াজ অলরেডি ডেড। আচ্ছা তুমি বলো তো, দাদা তো এখন মরে গেছে, এখন বাড়ির সব কিছু আমার সম্পত্তি কিনা বলো তো, তাহলে বিনা কেন আমাকে ওই আলমারির চাবিটা দেবে না? কেন দেবে না? দাদা যেমন বলতো, এখন তো আমি বাড়ির পুরুষ, আমি তো। আচ্ছা তুমি শান্ত হও কাঞ্চন, বসো এখানে বসো। তো বিনাকে আমি বুঝিয়ে বলবো কাঞ্চন। না তুমি বলবে আমি বাচ্চা নাকি? এখন তো আমি বাড়ির মালিক, হ্যাঁ? তাহলে বিনা কেন আমাকে আলমারির চাবিটা দেবে? কেন দিচ্ছে না? তুমি কি করবে আলমারির চাবি নিয়ে? হ্যাঁ, আর বলো ওইভাবে বাড়ির মালিক হওয়া যায়? আগে উকিল কাকু আসবে, লেখাপড়া হবে, তারপরে তো তুমি মালিক হবে, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, তখন তুমি বলে দিও। হ্যাঁ, তখন দেখো আমার কথা সবাইকে শুনতে হবে। হ্যাঁ, আমি সকলকে মাইনে দেবো। আর বিনা যদি আমার কথা না চলে না, দেখবে আমি কি করি। আচ্ছা বেশ, আমি বিনাকে বুঝিয়ে বলবো। আর তুমি বলো। হ্যাঁ বলবে। আমি বলবো। আচ্ছা দৌদি, তোমার তো এখন খুব মজা না? দাদা মরে গেছে। ছি কাঞ্চন, কেউ মরে গেলে কারোর মজা হয়? আমি জানি, আমি কি বাচ্চা নাকি? আমি সব জানি। এখন তুমি পদ্মনাভকে বিয়ে করতে পারবে, আমি জানি। কাঞ্চন, এসব কথা তোমাকে কে বলেছে? আমি জানি, আমি কি বাচ্চা নাকি? আমি জানি। এখন তোমার আর পদ্মনাভ দুজনেরই খুব মজা, আমি জানি। কাঞ্চন চুপ করো, যাও উপরে যাও, দেখো বিনা ডাকছে। কাঞ্চন শোনো, তুমি তখন বড় হয়ে গেছো, বলো তুমি না বাড়ির মালিক, তোমার তো সবাইকে সামলাতে হবে, তাই না? তুমি যাও, হ্যাঁ বিনা তোমায় ডাকছে, যাও দেখো, বিনাকে ডিস্টার্ব করো না, যাও উপরে যাও। ঠিক যাও। আছে। আমার কোনো ধারণাই ছিল না যে কাঞ্চন আমাদের সম্পর্কে সবটা জানে। কাঞ্চনের মতো মানুষের তো অবস্থা রয়েছে না, কতটা জানি আর কতটা বোঝে এটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন লবণী। আর তাছাড়া কাঞ্চনের তো এরকম বন্দুক, গুলি, রক্ত এসব দেখে তো ভায়োলেন্ট হয়ে ওঠার টেন্ডেন্সি আছেই বলো। ওটা রজতের জন্য হতো। রজত না থাকা আমার মনে হয় ওর এই টেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে। আবার তবে এবার নিজের ইচ্ছায় আসেনি মশাই, পুলিশের তরফ। পুলিশ তো সবকিছু দেখে গেল, আবার কি? সে আমি জানি না মশাই। একটা জমি দেখতে যাচ্ছিলাম, মাঝপথে গাড়ি থামিয়ে কনস্টেবল পাঠিয়ে আমাকে এখানে নিয়ে এলো। বোধহয় কোনো নতুন তথ্য পেয়েছে। নতুন তথ্য বলতে কি তথ্য? আমি কি করে জানি মশাই? আমি পুলিশ না, বেকার দেশে বসে আছি। ও বাবা, ওই তো থানার বাবুরাও হাজির। কি ব্যাপার ইন্সপেক্টর চৌধুরী? স্যার, কাঞ্চনবাবুকে বাড়ির ভিতরে পাওয়া গেল না স্যার। ঠিক আছে, না পাওয়া গেলে চলবে, বাকি যে রাস্তাটা। কি ব্যাপার ইন্সপেক্টর? আমি অত্যন্ত দুঃখিত ম্যাডাম, কিন্তু আমরা এই ঘটনায় আবার একটা নতুন তথ্য পেয়েছি, তাই আবার আপনাদের সকলের জবানবন্দি নেওয়াটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। মোহনাকে খবর পাওয়া গেছে? হ্যাঁ। তাকে অ্যারেস্ট করেছেন নিশ্চয়ই? না। আসল লোককে ধরতে না পেরে আমাদের বিরক্ত করছেন কেন? কারণ আমি খবর পেয়েছি যে এখান থেকে যাওয়ার মাসখানেকের মধ্যে মোহনদার একটা ফ্যাক্টরি দুর্ঘটনায় মারা গেছে। কি বলছেন ইন্সপেক্টর? তার মানে এটা পরিষ্কার যে গতকাল রাত্রে রজতবাবুকে খুন মোহনদক করেননি, আর ওনার গায়ে কাগজ কেটে যিনি 3 বছর আগেকার ঘটনার ইঙ্গিত দেখে গেছেন, তিনি এই ঘটনা সম্পর্কে সবকিছু অত্যন্ত পরিষ্কারভাবে জানেন। ফলত বাইরের কেউ নয়, রজতবাবুকে
বিশ্রাম নিন, আমি দরকার হলে আপনার সঙ্গে একটু কথা বলবো। বন্ধুটা দেখা হবে। হ্যাঁ দেখো, তোমাকে আগেও জিজ্ঞাসা করছি, আবার জিজ্ঞাসা করছি, বন্ধুটা কি তোমার বাবু? ইয়ে আমি ঠিক জানি না স্যার। আর বাবু কখনো তার বন্ধুকে আমার হাত দিতে দিতেন না। আচ্ছা, এসব তো আপনি কিছু বলতে পারবেন? না, বন্ধুর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, তাহলে বন্দুকের পুরো কালেকশনটা আমাদের মিলিয়ে দেখতে হবে। এই বন্দুকের বাড়িগুলো কোথায় থাকে? ওই স্যার ওই ওপরের ঘরের ওই বন্দুকের আলমারি তলার দের আছে। ঠিক আছে, চলো, আমাদের সব দেখতে হবে। কাকু, চলো চলো। এক মিনিট ইন্সপেক্টর, আপনাদের বোধহয় এটা প্রয়োজন হবে। আলমারিতে চাবি দেওয়া আছে। আপনি দিয়েছেন চাবি? হ্যাঁ, যদিও এই বাড়িতে একটা বন্দুকের আলমারি খোলা পড়ে থাকা উচিত নয়, সেটা আপনাদেরই বোঝা উচিত ছিল। চলো। হ্যাঁ চলো চলো। এই যে বলছি স্যার, এই যে আমাদের ব্যাপারটা যদি এখন একটু ওই মিটিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর চৌধুরী, হ্যাঁ, আসছে স্যার, বলুন। আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। আসলে আমার হয়তো সকালেই জানানো ছিল, কিন্তু এই পার্টির প্রচার ইলেকশন ক্যাম্পেইনে সবার জন্য বলে উঠতে পারিনি মাত্রা কিছু কি আছে। আসলে আমি ওই লহরির কাছে জানতে পারলাম যে আপনারা একটা নতুন হাতের ছাপ পেয়েছেন। হ্যাঁ সেটা নিয়ে কিছু খবর পেয়েছে। হ্যাঁ, আমার মনে হয় সেই হাতের ছাপটা আমার। আপনি গতকাল রাতে ঘটেছিলেন? হ্যাঁ, মানে আসলে ওই রজতের সাথে কাজের পরে আমার মাঝে মাঝে একটু কথা হয়, কাজকর্ম নিয়েই কথা হয়। সেরকমই কালকেও কথা বলতে আমি এসেছিলাম আর কি, ওর সাথে কথাবার্তা এবং বলতে। তখন উনি জীবিত ছিলেন, তাই তো? নিশ্চয়ই তখন তো জীবিত ছিলেনই, তবে না, ওর মেজাজটা ঠিক আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি মিনিট পাঁচেকের মধ্যেই চলে যাই। এটা কটার সময় মিস্টার গুপ্ত? ওই 10টা 11টা হবে। একটু স্পেসিফিক্যালি বলুন মিস্টার গুপ্ত, 10টা না 11টা? দেখুন ইন্সপেক্টর চৌধুরী, আমার এখন কাজের যা চাপ, ইলেকশনের ক্যাম্পেইনের যা প্রেশার, তাতে আপনাকে অত স্পেসিফিক্যালি 10টা না 11টা বলতে পারবো না। ইনফ্যাক্ট পঞ্চায়েতের একটা মিটিংয়ে আমার এখন থাকার অত্যন্ত প্রয়োজন আছে, তাই আমাকে একটু যেতে হবে। বেশ, নমস্কার। বেরিয়ে যান, পঞ্চায়েতকে বসিয়ে রেখে তো লাভ নেই। কিন্তু শুনুন, কালকে সকালে থানায় এসে আপনার গতকাল রাতে গতিবিধির ব্যাপারে একটা স্টেটমেন্ট প্লিজ আমায় দিয়ে যাবেন। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন কি এই সিচুয়েশন আমাদের হাত পা পুরো বাঁধা। আপনি চাইলে আপনার লয়ারকে কনসাল্ট করতেই পারেন, কিন্তু কাল সকালের মধ্যে একটা স্টেটমেন্ট আমার লাগবে। জান, মিসেস বণিক, মিস্টার গুপ্ত যখন গতকাল রাত্রে ঘরে আসেন, আপনার সঙ্গে ওনার দেখা হয়েছিল? না মানে আমার মনে হয় ইন্সপেক্টর মিসেস বণিক এখন কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন। আপনি ওনাদের কথা বলছেন কেন স্যার? বলছি উনি ঠিকই বলেছেন ইন্সপেক্টর, লহরি এখন কোনো রকম কথা বলতে বাধ্য নয়। বেশ, তাহলে আমি আমার কাল সকালে সকলের জবানবন্দি নেব। আপনারা চাইলে আপনাদের লয়ারদের সঙ্গে কথা বলুন, কিন্তু আমার কাল সকালে আবার সকলের স্টেটমেন্টে যাবে। অনন্ত, চলো। আমি তো কিছু কথা লহরি, অনিলবাবু ঠিকই বলেছে। আমার মনে হয় সুরেন্দ্রবাবুকে একটা খবর দেওয়া উচিত। আমাদের বহুদিনের পুরনো রুটি, শুভেন্দুবাবু আসুক, তারপরে আলোচনা করে নয় কথাবার্তা বলা যাবে। এই বিনা একটা ফোন করো তো। এখান থেকে নয়, উপরের এক্সটেনশন থেকে। লহরি, তুমিও যাও, উপরে গিয়ে বুঝিয়ে বলতে পারবে। যাও। অঞ্জনবাবু, হ্যাঁ, আপনার কাছে আমার একটা সাহায্য চাই। আমার কাছে হ্যাঁ, একমাত্র আপনি আমাকে সেই সাহায্যটা করতে পারবেন। আমার মধ্যে কি এমন গুণ দেখলেন যে আমার থেকে আপনি সাহায্য চাইছেন? অঞ্জনবাবু,
আপনি একজন বুদ্ধিমান লোক। তার থেকেও বড় কথা, এবারের একজন অপরিচিত ব্যক্তি, আগন্তুক। তাই সাহায্যটা আপনি একমাত্র করতে পারবেন। আমি তাই আপনাকে অনুরোধ করছি। অবশ্য কারোর কাছে হয়তো আমার এটা শেষ অনুরোধ। ঠিক আছে, বলুন। একান্তই অসুবিধা না হলে চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার। অঞ্জনবাবু, আমি ঈশ্বর বিশ্বাসী। এই কিছুক্ষণ আগে অব্দিও জানতাম এই বয়সে এসে আমি যে দুঃখ পেলাম আর পিছনে একটা কারণ আছে। একটা মানুষ যাকে আমার ছেলে অপরিসীম আঘাত করেছে, ভগবান তার হাত দিয়ে সেই আঘাত আমাকে ফিরিয়ে দিল। কিন্তু এখন আমি নিজেকে কে বলে সান্ত্বনা দেব? এ তো আমার বাড়ির কারণ, আমারই পরিচিত কোনো এক ব্যক্তির কাজ। দেখুন মিসেস বণিক, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু কে বা কেন এই কাজ করলো সেটা তো আমি জানি আপনি সেটা জানেন না। আপনি এটাও জানেন না যে আমার হাতে দুবার বাইপাস হয়েছে। আমার হাতে বেশি দিন সময় নেই, অবশ্য তার থাকার প্রয়োজনও নেই। কিন্তু আমার যদি কিছু হয়ে যায়, তাই আমি চাইছিলাম এই খামটা আপনার জীবনে থাকুক। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বর্ধমান জেলা। রজতের অনেক গুণ ছিল জানেন, কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমি আমার পুত্রবধূ লহরীকে অত্যন্ত স্নেহ করি। আমি জানি ও রজতের জন্য কি কি করেছে। কিন্তু একটা সময়ের মধ্যে মানুষের কাছ থেকে পরিবর্তনের আশা করা বৃথা। আমি জানি না পুলিশ তাদের তদন্তে কি বার করবে, কিন্তু আমারই চেনা জানা, আমারই পরিচিত কারোর একজনের বাকি জীবনটা রজতের জন্য নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাই না। তার মানে আপনি এই খুনটা নিজের কাঁধে নিয়ে? একটা মা যখন তার নিজের সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে অতি স্নেহে তাকে বড় করে তোলে, তাকে মানুষ করে তোলে, আর সেই সন্তান যখন একটা ভীষণ দানবে পরিণত হয়, তখন কি সেই সন্তানের জীবন ফিরে নিতে পারে না? বিশেষ করে তা করলে যদি তার এই সন্তান তুই লোকেও একজন একটা সুস্থ জীবন ফিরে পায়, তাহলে কি খুব অসম্ভব রঞ্জন বাবু? কিন্তু আপনি তো এই খুনটা করেননি মিসেস বণিক। তাতে কি যায় আসে বলুন তো? রঞ্জন পৃথিবীতে না থাকলে যে ভালোই হতো, এই চিন্তা যে আমার মাথায় আসেনি তা তো নয়, ঈশ্বর জানেন। তাছাড়া মানুষের প্রবৃত্তিটাই আসল। আমি এখনই আপনাকে কিচ্ছু করতে বলছি না, বেঁচে থাকলে না যা করার আমিই করব। কিন্তু পুলিশের তদন্ত শেষ হয়ে যাওয়ার আগে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে আপনাকে বাকি কাজটা করতে হবে। কিন্তু সেই সময় হয়তো আমিও নাও থাকতে পারি। আমাকে হয়তো কয়েকদিনের মধ্যেই গুজরাট ফিরে যেতে হবে। গুজরাটেই তো থাকবে, আমার থেকে অনেক কাছে। আর এখনকার দিনে গুজরাটে বসে খবর দেওয়া বা নেওয়া কোনো কিছুই অসম্ভব নয় অঞ্জনবাবু। মা, বলো। সুরেন্দ্রবাবু ঘন্টা খানেকের মধ্যেই আসছে। বেশ, বিনা কথা বলো তো। বিনা বোধহয় কাঞ্চনকে খুঁজতে গেল। আচ্ছা, আমি পড়ে যাচ্ছি, সুরেন্দ্র বলে আমাকে একটা খবর দিল। অঞ্জনবাবু, আপনার সাথে আমার আর দেখা হবে কি জানি না। অসংখ্য ধন্যবাদ। বণিক পরিবারের মহিলাদের কাছে আপনার প্রতি দায়বদ্ধতা বেড়েই চলেছে। কিন্তু এত ভীষণ দায়ের যোগ্য বোধহয় আমি নই। কিন্তু আপনাকে যে একটা কথা শুনতেই হবে অঞ্জনবাবু, পদ্মনাভ গুলিটা করেনি। কেন? তিনি বলে গেলেন বুঝি? আর আপনি সে কথা বিশ্বাস করে নিলেন? আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ পদ্মনাভ ভেবেছিল যে গুলিটা আসলে
বন্দুকটা দিন আমি আমি কি বোকা? হ্যাঁ? তুমি আমাকে বোকা বাবু, হ্যাঁ? আমি দোকানি। আমি এই বন্দুকটা রাখলেই তোমায় আমাকে দৌড়ে ওই চিন্তার পাঠিয়ে দেবে। ওর জন্য তো সব পুলিশ আসছে। বাড়িতে শুধু পুলিশ। কাঞ্চন, কাঞ্চন লক্ষ্মীটি, আমার কথা শোনো কাঞ্চন, ওটা আমাকে দিয়ে দাও কাঞ্চন, দিয়ে দাও। তুমি আমাকে ভালোবাসো না বলো? তুমি ভালোবাসো তো আমায়? ভালোবাসো তো? আমি তো তোমাকে ভালোবাসি তো। ওই জন্য যে তোমাকে দুঃখ দেবে, আমি টাকা মুড়ি হয়ে যাবো। টাকা মুড়ি হয়ে যাবো। কাঞ্চনবাবু, এরা সকলে আপনার নিজের লোক, আপনি প্লিজ শান্ত হন, বন্দুকটা আমায় দিন। নিজের লোক? দাদাকে যে গুলি করে দিল? দাদাকে তো আপনি গুলি করেননি কাঞ্চনবাবু। দাদাকে যে গুলি করেছে সে খারাপ লোক, আপনি এটা গুলি করতে পারবেন না, আপনি আমার বন্দুকটা দিন প্লিজ। পারবো না। আরে আমি পারবো না। আমি পারি না বুঝি। পারেন বুঝি? না হলে এই বন্দুকটা তুলে আমি তো কাঞ্চনবাবু, দাদাকে মারবেন না। আমি বলি ভাই, স্যার আমার কিছু হয়নি স্যার, হঠাৎ আওয়াজ হয়ে চোখ থেকে চুপ করো, ছুটে এসে স্যার। চুপ করো। বসো। লাইন কাটপিট সে ব্যাংকুল একটু তুলো আটটা হবে। কাঞ্চন, বাইরে কনস্টেবল বসে রয়েছে। মিসেস মনিকা, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু কাঞ্চনের কি হবে ইন্সপেক্টর? কাঞ্চনবাবুকে কাস্টাডিতে নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কাস্টাডিতে মানে ডাক্তারদের তত্ত্বাবধানে, বাট ইন সিকিউর ফেসিলিটি। ওনাকে সাধারণ জীবনে সাধারণ মানুষের মাঝখানে রাখাটা সকলের জন্য বিপজ্জনক। কিন্তু কাঞ্চন তো অসুস্থ ইন্সপেক্টর। ন্যায় ঠিক ভুল, ঠিক বেঠিক এসব বিচার করার মানসিক স্থিতিও নেই আমি ইন্সপেক্টর। আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত, আপনি বলুন প্লিজ। ও ভগবান। দেখুন, কাঞ্চনবাবু আপনার যাই হোক ওনাকে জেলে যেতে হবে না। আমার রিপোর্টে যতটা হালকা চার্জ জানা যায় আমি ঠিক তাই জানি, কিন্তু ওনাকে একেবারে ছেড়ে রাখাটা সম্ভব না। ঠিক আছে, আপনার যা করার আপনি করুন। আমি উকিল নিয়ে থানায় আসছি। কাঞ্চনকে আমি ফেরত নিয়ে যাবই। নিশ্চয়ই আপনাদের উকিল যদি আপনাদের সে ব্যাপারে সাহায্য করেন আমি কথা দেব না, কিন্তু আমার রিপোর্টে সম্পূর্ণ সত্যটা থাকে। বিশেষ বণিক আমাদের সকলের নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে, শুধু একটা ফ্যামিলি না। বদল, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি ওকে আছি। আচ্ছা মিসেস বণিক, আমি আপাতত আসি। কাঞ্চনবাবুর জন্য একটা ডাক্তারের বন্দোবস্ত করতে হবে, সকলের সঙ্গে থানায় দেখা হবে। চলো। ইন্সপেক্টর, বলুন। ম্যাডাম যদি অনুমতি করেন, থানায় উকিল ডাক্তার আসা পর্যন্ত ছোটদার সঙ্গে আমি কি থাকতে পারি? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। মীরা, তুমি যাও, আমি ফিরে এখনই আসছি। আসছি ম্যাডাম। আমি চলে যাচ্ছি মিসেস বণিক। আমার গাড়িটাও কিছুক্ষণ আগে ঠিক হলো, তাই ভাবলাম যাওয়ার আগে একবার আপনার সঙ্গে দেখা করে যাই। আমি কি বলে আপনাকে সান্ত্বনা দেব জানি না, তবু আমার কোনো সান্ত্বনা নেই অঞ্জন বাবু। কাঞ্চনের জন্য সব দোষ আমার। আমি যদি প্রথমে রজতের কথা শুনে ওকে কোনো অ্যাসাইলেন্টে পাঠিয়ে দিতাম, তাহলে তো আজ তাহলে 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 তো আজ সব কিছুই দেখতে হতো না। তাই কি? আচ্ছা মিসেস বণিক, রজত বণিকের মতন একজন মানুষ আর কিছু না হোক, নিজের অসমর্থ ভাইয়ের প্রতি তার যেটুকু আচরণ করার কথা সেটুকু মানবিক প্রবৃত্তিও যদি তার থাকতো। সব কেমন ওলট পালট হয়ে গেল। আপনি যদি ওর চোখ দুটো একবার দেখতেন, আর আমাকে খুনি ভেবে ওর চোখে যে ভয়, যে ঘৃণা। আচ্ছা মিসেস বণিক, আপনি যখন ভেবেছিলেন যে খুনটা পদ্মনাভ করেছে তখন
তখন সে ছিল আপনার চোখে হিরো, তাই না? এটাই আমাদের আসল সামাজিক চরিত্র মিসেস বনি। একজন পুরুষ আরেকজন পুরুষের প্রাণ নিলে তার মধ্যে বীরত্ব আরোপ করা খুব সহজ, কিন্তু সেই খুনটা যদি কোনো মহিলা করে তখন কিন্তু আপনি তো তেমনটা ভাবেননি। আপনি তো প্রথম থেকে ভেবেছিলেন যে গুলিটা আসলে আমি করেছি। আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। কেন? আমি এখনো আপনাকে সাহায্য করতে চাই না। কিন্তু আপনার এত সাহায্য শেষ পর্যন্ত কোনো লাভই হলো না। কাল আমরা ঠিক যেখান থেকে শুরু করেছিলাম আজও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। রজত খুন হয়েছে অঞ্জনবাবু, আর তার জন্য ভাই একমাত্র আমি। খালি কাঞ্চনের জন্য? কিন্তু সবটা দেখলেন, সবটা শুনলেন, তারপরে কি দেখলাম, কি শুনলাম? একজন মেন্টালি আনস্টেবল মানুষের আস্ফালন, সেটা কোন পরিস্থিতি থেকে ওর মধ্যে জেগে উঠতে পারে আপনি জানেন না। একটা বাড়িতে খুন, পুলিশ, তদন্ত, সেটা ওর মনের মধ্যে কি প্রভাব ফেলতে পারে আপনি জানেন না। আপনি তো এতদিন সামনে এসেছেন, কি বলতে চাইছেন আপনি কেন ধরে নিচ্ছেন যে খুনটা কাঞ্চনই করেছে? তাহলে আর কে করেছে অঞ্জনবাবু? আমি নই, কাঞ্চন না, তাহলে কে? যে কেউ অনন্ত হতে পারে, বীণা, পদ্মনাভ, স্বর্ণপ্রভা বণিক, কি সব কথা বলছেন? এমনকি আমাদের সম্পূর্ণ অচেনা কোনো মানুষ, হয়তোবা মোহনাদক। মোহনাদক মারা গেছে অঞ্জনবাবু, মারা গেছে। কি বললেন? মারা গেছে? মারাই গেছে? একজন মানুষ প্রতিশোধ চায়, ভীষণ প্রতিশোধ। 3 বছর ধরে প্রতিটা মুহূর্তে তার চোখে ভেসে আসে সেই দৃশ্য। জয়ন্তী, তার 4 বছরের মেয়ে জয়ন্তী রাস্তার ধারে একটা গাড়ি রেখে পিষে দিয়ে চলে গেল। আর সেই লোকটা একটা দিনও জেল না খেটে হাসতে হাসতে সবার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, শুধু শুধু টাকার জন্য। প্রতিটা মুহূর্ত তার চোখে ভেসে আসছে এই দৃশ্য। হ্যাঁ, মোহন আদকের প্রতিশোধ চায়, কিন্তু কিভাবে সেই কথাটা তো সবাই জানে। তাই প্রতিশোধ নেবার জন্য তার কিছুটা সময় চাই, যে সময়টা সে কাজে লাগাবে নিজের অস্তিত্বটাকে সম্পূর্ণ মুছে ফেলতে। একটা কারখানায় একটা শ্রমিকের মৃত্যু, একটা জাল পরিচয়ে নিজের আধার কার্ড বাকি নেওয়া, আজকে সমাজে এগুলো কোনো ব্যাপার? একদিন খবর আসে তার সাথে, সেই ঘটনার সাথে একমাত্র যোগাযোগ তার পিসি। অতএব এইবার তার সুযোগ, আর তার কোনো নাই। আপনি এত কিছু কি করে জানলেন? তারপর একদিন রাত্রে ফিরে আসে না, রজত বণিকের বন্ধু তার দরকার ছিল, নিজের পিস্তল নিজের সাথে। তারপর আপনি জানেন না মিসেস বণিক, তুমুল ঝড় বৃষ্টিতে তার গাড়িটা রাস্তার ধারে কাদার মধ্যে বসে গেল। নিজেকে বাঁচানোর একমাত্র পথ হিসেবে মনে হলো যদি খুনের জায়গায় ফিরে গিয়ে নিজেই নিজের খুনটাকে আবিষ্কার করে। তাই সেদিন রাতে ফিরে এসে দরজায় 3 বার কড়া নাড়ে। আপনি 3 বার দরজায় কড়া নেড়েছিলেন, আমি খুলিনি। বিশ্বাস করুন মিসেস বণিক, আমি না চাইনি যে দায় অন্য কারো ঘাড়ে পড়ুক। আপনি না, কাঞ্চন না, কেউ না, আমার লক্ষ্য ছিল খালি রজত বণিক। পৃথিবীটার কারোর প্রতি আমি চাই না, আর কারণ না। তাই বণিক পরিবারের মহিলাদের কাছে এবার আমার একটা শেষ অনুরোধ, এটা নিয়ে এতে আমার স্বীকারোক্তি লেখা আছে, আর যদি পারেন তাহলে আমাকে 3 দিন সময় দেবেন। 3 দিন পর অঞ্জন বন্দ্যোপাধ্যায়েরও আর কোনো অস্তিত্ব থাকবে না। আসি। ও
নামটা এবার মনে রাখবে।